কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের রেকর্ড অফ র্যাগনারকের আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এর আগের ভিডিওতে আমরা রেকর্ড অফ র্যাগনারকের সিজন 1 শেষ করেছিলাম, আর আজকে থেকে শুরু হবে রেকর্ড অফ র্যাগনারকের সিজন 2। রেকর্ড অফ র্যাগনারকের সিজন 1 এর শেষে আমরা দেখেছিলাম হারকিউলিস আর জ্যাক দ্য রিপারের ফাইট, বাট তাদের ফাইট তখনও শুরু হয়নি, বাট এই সিজন 2 তে আমরা তাদের ফাইট দেখতে পাবো। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি এই ভিডিও শুরু করি। সিজন 2 এর প্রথম এপিসোডের শুরুতেই আমাদের মাউন্ট অলিম্পাসের সিন দেখানো হয়। মাউন্ট অলিম্পাস হলো সেই জায়গা যেখানে দেবতারা বসবাস করত। এখানে আমরা গোল আর ব্রুয়েলডাকে দেখতে পাই। গোল তখন ব্রুয়েলডাকে বলে, রেকর্ড অফ র্যাগনারকে এ পর্যন্ত 3টা ফাইট হয়েছে, এর মধ্যে 2টা ফাইট দেবতারা জিতেছে আর একটা ফাইট মানুষরা জিতেছে। ব্রুয়েলডা তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে তুমি কি বোঝাতে চাইছো, দেবতারা কখনোই একটা না দুটো ফাইট হারতে চাইবে না, তাই হয়তো এই চতুর্থ ফাইটে তারা অনেক শক্তিশালী একজন দেবতাকে পাঠাবে মানুষদের বিপক্ষে ফাইট করার জন্য, কারণ তারা টানা 2বার হেরে যাবে এটা তারা কখনোই গ্রহণ করবে না। গোল তখন চিন্তা করতে থাকে তাহলে তারা দেবতাদের মধ্যে থেকে চতুর্থ ফাইটের জন্য কাকে পাঠাবে। তখনই তারা একটা শব্দ শুনতে পায়, সেখান থেকে কেউ একজন বলছিল, এই চতুর্থ ফাইটার আর কেউ না, এই চতুর্থ ফাইটার হলো আমি। তার এই কথা বলার সাথে সাথেই সেখান দিয়ে অনেক বেশি অরা বের হতে থাকে। এটা দেখে গোল দ্রুত তার উপরে আক্রমণ করতে যায়, তবে আমরা দেখতে পাই গোল আসলে এখানে তার উপরে আক্রমণ করে না। এই দেবতাটা হচ্ছে হারকিউলিস। গোল হারকিউলিসকে অনেক আগে থেকেই চিনত, এমনকি তাদের দুজনের মধ্যেকার সম্পর্কও অনেক বেশি ভালো। ব্রুয়েলডা তখন হারকিউলিসকে দেখে সেখানে তাকে অনেক বেশি সম্মান দেয়। আমরা জানতে পারি ব্রুয়েলডা আর হারকিউলিস এরা দুজনেই দুজনকে অনেক আগে থেকেই চিনতো। হারকিউলিস তখন ব্রুয়েলডাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আগের চেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছো। ব্রুয়েলডা তখন বলে, এসব কথা বাদ দাও, এরপরের ফাইট তো তোমাকে আমাদের বিরুদ্ধেই লড়তে হবে। এসব বলে হঠাৎ করেই ব্রুয়েলডা বলে, যাই হোক আমাদের এসব কথা বলা উচিত না। এসব বলতে বলতে ব্রুয়েলডা তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে গুড লাক জানায়। হারকিউলিসও তখন তাকে গুড লাক জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। বেশ কিছুটা সামনে যাওয়ার পর হারকিউলিস তার সামনে লোকিকে দেখতে পায়। লোকি তখন তাকে বলে, তুমি নর্স দেবতা হলেও তোমাকে এখন গ্রিক দেবতা হিসেবে মানা হয়। তো তোমরা যারা যারা জানো না, এই সিরিজে 2 ধরনের দেবতা আছে, একটা হচ্ছে নর্স দেবতা আর একটা হচ্ছে গ্রিক দেবতা। নর্স দেবতারাও কিন্তু অনেক বেশি শক্তিশালী, তবে গ্রিক দেবতারা হলো সর্বোচ্চ শক্তিশালী। এই সিরিজের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে গ্রিক দেবতাদেরকে। আমাদের বলা হয় গ্রিক দেবতাদের হারানো অলমোস্ট ইম্পসিবল, আর এই হারকিউলিসও এখন গ্রিক দেবতা হিসেবে গণ্য হয়। তাদের দুজনের কথার মাধ্যমে আমরা জানতে পারি হারকিউলিসও একজন ডেমিগড, অর্থাৎ হারকিউলিস অর্ধেক মানুষ আর অর্ধেক দেবতা। লোকি তখন বলে, যেহেতু তুমি একজন ডেমিগড তাই তোমাকে এখন দুটার মধ্যে পড়তে হয়েছে, কিন্তু তুমি আমাকে সত্যি করে বলো তুমি আসলে কাদের পক্ষে? তুমি কি দেবতাদের পক্ষে নাকি তুমি মানুষদের পক্ষে? লোকির এই কথা শুনে হারকিউলিস বলে, এমনিতেও মানুষরা অনেক যোগ্য অপোনেন্ট, আর যেহেতু আমি একজন চ্যাম্পিয়ন আর আমি একজন ওয়ারিয়র, তাই এটা আমার দায়িত্ব যে আমি আমার যোগ্য অপোনেন্টের সাথে ফাইট করব। সেই সাথে লোকি, আমি তোমাকে আরো একটা কথা জানিয়ে দিই, আমি মানব জাতিদের ধ্বংসের বিরুদ্ধে আছি, অর্থাৎ আমি চাই যে মানুষ জাতিরা যেন আরো 1000 বছর বেঁচে থাকতে পারে। তবে যেহেতু আমি এখন র্যাগনারকে অংশগ্রহণ করেই ফেলেছি, তাই এই ম্যাচ জেতা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি কখনোই নিজের যোগ্যতাকে হারাতে পারবো না, আমাকে অবশ্যই এই ফাইট জিততে হবে। যদিও আমি এই ফাইটটা জিততে চাই, কিন্তু তারপরেও আমি চাই যেন মানুষ জাতিরা বেঁচে থাকে, কারণ মানুষ জাতিদের এভাবে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া আমাদের উচিত হবে না। হারকিউলিসের এসব কথা শুনে লোকি বলে, আরে এখন তো আমি নিজেই বুঝতে পারছি না যে তুমি আসলে কাদের পক্ষে। জিনিসটা আসলেই অনেক বেশি কনফিউজিং। এরপরে হারকিউলিস সেখান থেকে চলে যেতে থাকে আর বলে, আমাকে এখন আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে। এরপরে আমাদের গোলকে দেখানো হয়। গোল এখানে বুঝতে পারছিল না যে সে এখন কার পক্ষে থাকবে আর কাকে চিয়ার আপ করবে। ব্রুয়েলডা তখন তার নিজের শয়তানি হাসি কন্ট্রোল করে গোলকে বলে, এখন যে মানুষ ফাইট করবে সে হচ্ছে মানব জাতিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তার মতো খারাপ মানুষ আর এই পৃথিবীতে কেউই ছিল না। সেই মানুষটার কথা চিন্তা করলে সম্পূর্ণ মানব জাতিদের বিরুদ্ধেই আমার ঘৃণা জন্মায়, তার মতো জঘন্য মানুষ আমি আমার জীবনে আর কখনোই দেখিনি। এইসব কথা শুনে গোল অনেক বেশি ভয় পেয়ে গিয়ে ব্রুয়েলডাকে বলে, ব্রুয়েলডা প্লিজ আমাকে বলো এটা আসলে সেই মানুষটা না যার কথা আমি ভাবছি। এরপরে আমাদের ফাইটিং রাউন্ডকে দেখানো হয়। এখানে গোল জ্যাক দ্য রিপারকে দেখে বলে, আরে না, আমি তো এর কথাই ভাবছিলাম, একেই কেন এখন ফাইটে আসতে হলো। এরপরে হ্যামডেল বলতে থাকে, এখন দেবতাদের মধ্যে থেকে যে ফাইট করতে আসছে সে দেবতাদেরও দেবতা, সে একজন ওয়ারিয়র, সে একজন চ্যাম্পিয়ন, আর তার নাম হচ্ছে হারকিউলিস। আর মানুষদের পক্ষ থেকে যে ফাইট করবে সে হচ্ছে মানুষদের মধ্যে সবচেয়ে খারাপ আর নিকৃষ্ট ব্যক্তি, তার নাম হচ্ছে জ্যাক দ্য রিপার। অর্থাৎ এই ফাইটটা হবে ভালোর বিপক্ষে খারাপের, আর এইখানে ভালো হচ্ছে দেবতারা আর খারাপ হচ্ছে মানুষ। জ্যাক দ্য রিপারের নাম শুনে হারকিউলিস অনেক বেশি রেগে যায়। সে চিন্তা করে, আমার ভাগ্যে এই জঘন্য মানুষটাকে কেন পড়তে হলো? অন্যান্য দেবতারা যে সমস্ত যোগ্য মানুষদের সাথে ফাইট করেছে, আমার ভাগ্যেও সেরকম একটা যোগ্য মানুষ পড়লে কত বেশি ভালো হতো, আর তার বদলে আমার ভাগ্যে পড়েছে এই জ্যাক দ্য রিপারের মতো জঘন্য একটা মানুষ। একজন সিরিয়াল কিলারের বিপক্ষে আমাকে ফাইট করতে হচ্ছে, জিনিসটা আসলেই ডিসগাস্টিং। এই সবকিছু চিন্তা করে হারকিউলিস অনেক বেশি রেগে গিয়ে ব্রুয়েলডার নাম ধরে অনেক জোরে একটা চিৎকার দেয়। এখানে মানুষরাও কনফিউজিং ছিল যে তারা কিভাবে এখন জ্যাক দ্য রিপারকে সাপোর্ট করবে, কারণ জ্যাক দ্য রিপার মানব ইতিহাসের সবচেয়ে বড় একজন সিরিয়াল কিলার। তারা বুঝতে
পারছিল না যে তারা কিভাবে জ্যাক দ্য রিপারকে চিয়ার আপ করবে, অথবা তারা কিভাবেই বা একজন সিরিয়াল কিলারের পক্ষে কথা বলবে। সেখানে তখন আরো একজন মানুষ ছিল, সে বলছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট আর সবচেয়ে বেশি খুন করা সিরিয়াল কিলার যদি কেউ হয়ে থাকে তাহলে সে হলো এই জ্যাক দ্য রিপার। তার খোঁজ আজ পর্যন্ত কোনো পুলিশ বা কোনো ডিটেকটিভ পায়নি, আমাদের মতো কড়া লেভেলের ডিটেকটিভরাও তার খোঁজ পায়নি। তবে আজকে দেখো সে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই কথাগুলো যে বলছিল সে হচ্ছে মিস্ট্রির নোবেল রাইটার। তবে জ্যাক দ্য রিপার এখানে রিকোয়েস্ট করেছিল যে সে ফাইটিং রিং এ ফাইট করতে চায় না, এজন্য তাকে এমন একটা পরিবেশ দেওয়া হয়েছিল যে পরিবেশটা দেখেই মনে হচ্ছিল এটা 1880 সালের লন্ডন। যাই হোক, এখন দেখতে দেখতে তাদের ফাইট শুরু হওয়ার সময় চলে আসে। হারকিউলিস ফাইটের শুরুতেই জ্যাক দ্য রিপারকে বলে, ভাই হয়তো তুমি মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য একজন মানুষ, কিন্তু তারপরেও তোমাকে আমি সুযোগ দিচ্ছি, এখন মাথা নিচু করে নাও। তাহলে আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যেন তোমাকে জীবিত ছেড়ে দেওয়া হয়, তবে তুমি যদি আমার সাথে ফাইট করো তাহলে তুমি বেঁচে থাকতে পারবে না। হারকিউলিসের কথা শুনে জ্যাক দ্য রিপার তার মাথা নিচু করে হারকিউলিসকে বলে, হারকিউলিস আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি আমার কথা রেখে লন্ডনে ফাইট করার জন্য রাজি হয়েছেন। আমার করা প্রত্যেকটা রিকোয়েস্টই আপনি অলমোস্ট অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি আপনার এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, আপনাকে আমার সাথে ফাইট করতেই হবে। এটা বলেই জ্যাক দ্য রিপার অনেক বড় একটা অস্ত্র বের করে। এটা বেসিক্যালি একটা কেচি, বাট সে এটাকে দুই টুকরা করে এটাকে অনেকটা ব্লেডের মতো করে ধরে রেখেছিল। জ্যাক দ্য রিপার তখন বলে, এটাই হলো আমার ভ্যালকেরি। এখানে থাকা প্রত্যেকটা দেবতা আশা করছিল যে হারকিউলিস এই জ্যাক দ্য রিপারকে হারিয়ে পোসাইডনের মৃত্যুর বদলা নিবে। জ্যাক দ্য রিপার এবার তার অস্ত্র ব্যবহার করে আশেপাশের বেশ কয়েকটা জিনিস কেটে ফেলে। এখন হারকিউলিসের কাছে আর কোনো উপায় ছিল না। হারকিউলিস তখন বলে, ঠিক আছে, তাহলে আমিও আমার সব শক্তি ব্যবহার করে তোমার সাথে ফাইট করব। এখন ভালোভাবেই তাদের দুজনের ফাইট শুরু হয়ে যায়। তবে ফাইট শুরু হওয়ার সাথে সাথেই জ্যাক দ্য রিপার সেখানে থাকা একটা গোলের মধ্যে পালিয়ে যায়। এটা দেখে হারকিউলিস প্রচন্ড পরিমাণে রেগে যায়। সেও তখন সেই গলির দিকে যেতে থাকে। গলিটা শেষ হয়ে যাওয়ার পর সে তার সামনে একটা ক্যাফেটেরিয়া দেখতে পায়। সেখানে সে জ্যাক দ্য রিপারকেও দেখতে পায়। এত ইন্টেন্স একটা সিচুয়েশনের মধ্যেও জ্যাক দ্য রিপার সেখানে নিশ্চিন্তে বসে চা খাচ্ছিল। জ্যাক দ্য রিপার তখন হারকিউলিসকে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু এটা আসলে আমার চা খাওয়ার সময়, আমি আসলে আমার নীতিকে অনেক ভালোভাবে ফলো করি। যাই হোক হারকিউলিস, আপনিও কি আমার সাথে জয়েন করে চা খেতে চান? জ্যাক দ্য রিপারের কথা শুনে হারকিউলিস যখন সামনের দিকে আসছিল তখনই হঠাৎ করে সে তার চোখের সামনে অনেক সূক্ষ্ম একটা সুতা দেখতে পায়। সে যদি আরেকটু সামনে যেত তাহলে এই সুতায় লেগে তার চোখ কেটে যেত। খুবই সতর্কতার সাথে হারকিউলিস যখন এই সুতাটাকে ছিঁড়ে ফেলে তখনই উপর থেকে অনেক বেশি ব্লেড আর অনেক বেশি চাকু তার দিকে পড়তে থাকে। তবে হারকিউলিস যেহেতু একটা গ্রিক গড, তাই এই সমস্ত ছুরি বা ব্লেডে তার কিছুই হয় না। এই সমস্ত ব্লেড আর ছুরি যখন তার শরীরে লাগে তখন সেগুলো এমনিতেই বাঁকা হয়ে যায়। হারকিউলিস তখন অনেক রেগে জ্যাক দ্য রিপারকে বলে, ব্রুয়েলটা কি তোমাকে বলেনি যে এই সমস্ত সাধারণ অস্ত্র আমাকে কিছুই করতে পারবে না? জ্যাক দ্য রিপার তখন বলে, এরকম কোনো ব্যাপার না, এটা জাস্ট আমার একটা অভ্যাস, আর আমি নিজে পরীক্ষা না করে অন্য কারো কথাই বিশ্বাস করি না। এরপরে হারকিউলিস তার কাছে গিয়ে তার মাথায় অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করতে যায়। তবে তখনই জ্যাক দ্য রিপার একটা বন্দুক বের করে তার মাথার দিকে গুলি করে। তবে হারকিউলিস খুবই সহজে এই গুলিটাকে ডজ করে। আমরা দেখতে পাই এটা আসলে কোনো গুলির বন্দুক ছিল না, এটা আসলে অনেকটা রোপ গানের মতো ছিল। সে এই রোপ গানটাকে উপরে একটা বিল্ডিং এ আটকে সে সরাসরি উপরে সেই বিল্ডিংটাতে চলে যায়। তবে সেই বিল্ডিং এ পৌঁছানোর আগেই হারকিউলিস সেখানে গিয়ে তার উপরে অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে তার হাতে থাকা সেই কেচির মতো অস্ত্রটাকে ভেঙে ফেলে। এটার কারণে জ্যাক দ্য রিপার উপর থেকে একদম নিচে পড়ে যায়। এটা দেখে মানুষরা বলতে থাকে, আমরা জানতাম এই শয়তান একদম সহজেই হেরে যাবে। হারকিউলিস তখন তার একদম সামনেই দাঁড়িয়ে ছিল। হারকিউলিস তাকে বলে, তোমার খেলা এখানেই শেষ। তবে তখনই হঠাৎ করে জ্যাক দ্য রিপার তার আর হারকিউলিসের মধ্যে মোটামুটি ভালোই ডিস্টেন্স তৈরি করে ফেলে। হারকিউলিস তখন সেখান থেকেই তার উপরে আবারও তার এই থ্রোয়িং নাইফ গুলো ব্যবহার করতে যায়। হারকিউলিস তখন তাকে বলে, আমি তোমাকে কতবার বলবো তোমার এই খেলনাগুলো আমার উপরে কাজ করবে না। এগুলো শোনার পরেও জ্যাক দ্য রিপার তার উপরে এই ছুরিগুলো দিয়ে আক্রমণ করে। হারকিউলিস যখন এই ছুরিগুলোর মধ্যে দিয়ে ফুল স্পিডে এসে জ্যাক দ্য রিপারের উপর আক্রমণ করতে যায় তখনই হঠাৎ করে এই সবগুলো ছুরি হারকিউলিসের শরীরের মধ্যে ঢুকে যায়। এটা দেখে সেখানে থাকা প্রত্যেকটা দেবতারা একদম শকড হয়ে যায়। তারা বুঝতে পারছিল না তার এই সাধারণ ছুরিগুলো কিভাবে হারকিউলিসের শরীরের মধ্যে ঢুকে গেল। জ্যাক দ্য রিপার তখন বলে, ও সরি, আমি আমার ভ্যালকেরি নিয়ে তোমাদেরকে মিথ্যা কথা বলেছি। সেই কেচির মতো অস্ত্রটা আমার ভ্যালকেরি না, এই ছুরিগুলোও আমার ভ্যালকেরি না, এমনকি সেই সুতার মতো স্ট্রিংও আমার ভ্যালকেরি না। আমার ভ্যালকেরি হচ্ছে এইটা। এটার সাহায্যে আমি অনেকগুলো ছুরিকে একসাথে কানেক্টেড করে রাখতে পারি আর তারপরে এগুলোকে বিভিন্ন ফর্মে নিয়ে তোমার উপরে আক্রমণ করতে পারি। এরপরে আমরা দেখতে পাই জ্যাক দ্য রিপার সেটা দিয়ে বিভিন্ন টাইপের অস্ত্র বানায়। এটা দেখে সকল মানুষ আর সকল দেবতারাই অনেক বেশি অবাক হয়ে যায়। মানুষরা তখন বলতে পারে হতে পারে সে সবচেয়ে বেশি নিকৃষ্ট, কিন্তু তারপরেও সে জানে যে কিভাবে তার কাজগুলো করতে হবে। গোলও তখন অনেক বেশি রেগে ব্রুয়েলটাকে জিজ্ঞাসা করে, সে তো একজন নিকৃষ্ট মানুষ, কিন্তু তারপরেও তুমি তাকে কেন এই ফাইটের জন্য সিলেক্ট করলে? ব্রুয়েলটা তখন অনেক শয়তানি ভাবে হাসিয়ে দিয়ে বলে, তুমি কি জানো মানুষরা কোন দিক দিয়ে দেবতাদের চেয়ে এগিয়ে আছে? মানুষরা নিকৃষ্টতার দিক দিয়ে দেবতার চেয়ে এগিয়ে আছে। ব্রুয়েলটার এই রূপ দেখে গোল অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে
হারকিউলিসও তখন বুঝে যায় এই শয়তান আর নিকৃষ্ট মানুষের সাথে ফাইট করতে গেলে তাকে আরো অনেক বেশি সিরিয়াস আর তাকেও জ্যাক দ্য রিপারের মতো করে ভাবতে হবে। এখন হ্যামডেল না চাইতেও বলে মানুষদের ইতিহাসে প্রথমবার কোনো একটা মানুষ হারকিউলিসের শরীরে রক্ত বের করতে সক্ষম হয়েছে। এখন হারকিউলিস প্রচন্ড রেগে তার শরীরের সবগুলো ছুরি বের করে সেগুলোকে তার হাত দিয়েই ভেঙে ফেলে। এরপরে জ্যাক দ্য রিপার একটানা অনেকগুলো ছুরি একসাথে হারকিউলিসের দিকে ছুঁড়ে মারতে থাকে। হারকিউলিস কোনোভাবে তার হাতে থাকা অস্ত্রটা দিয়ে জ্যাক দ্য রিপারের প্রত্যেকটা ছুরিকে ব্লক করার চেষ্টা করছিল, তবে তারপরেও কিছু কিছু ছুরির কারণে হারকিউলিসের শরীরে অনেক বেশি ড্যামেজ লাগছিল। এই সব কিছু দেখে মানুষরা অনেক বেশি খুশি হয়ে যায়। তারা বলে এত বেশি আক্রমণ খাওয়ার পর হারকিউলিস তো নিশ্চয়ই এখন অনেক বেশি ভয় পাচ্ছে। এই সবকিছু শুনে অ্যারিস তার সিটে বসে বলতে থাকে, আরে মানুষরা এত বেশি আশা কিভাবে করছে, তারা কি মনোযোগ দিয়ে এই ফাইটটা দেখছে না? এরপরে আমরা দেখতে পাই জ্যাক দ্য রিপারের অস্ত্রগুলোর কারণে হারকিউলিসের শরীরে ড্যামেজ লাগলেও এটার কোনো ইফেক্টই তার উপরে পড়ছে না। সে ধীরে ধীরে তার আর জ্যাক দ্য রিপারের মধ্যেকার দূরত্ব অনেক বেশি কমিয়ে ফেলছিল। সে ধীরে ধীরে জ্যাক দ্য রিপারের কাছে এসে তার অস্ত্রটাকে ঘুরিয়ে জ্যাক দ্য রিপারের প্রত্যেকটা অস্ত্রকেই একদম ভেঙে ফেলে। এবার সময় চলে আসে হারকিউলিসের আক্রমণ করার। হারকিউলিস তখন তার অস্ত্রটা দিয়ে জ্যাক দ্য রিপারের উপর অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করতে যায়, তবে জ্যাক দ্য রিপার তখন তার কাছে থাকা সেই ভ্যালকেরির অস্ত্রটা দিয়ে সেখানে একটা ছাতার মতো কিছু একটা বানিয়ে ফেলে। এরপরে হারকিউলিস যখন তার উপরে আক্রমণ করে তখন সে সেটা ডিরেকশন পাল্টে দেয়। হারকিউলিস তখন জ্যাক দ্য রিপারকে বলে, তুমি আমার আক্রমণকে একদম সামনে থেকে ব্লক করেছো, খুব একটা খারাপ না, দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কোনো কাপুরুষ নও। জ্যাক দ্য রিপার তখন বলে, স্যার আপনি তো এই মাত্র আমাকে জানা শুরু করলেন, এটা তো সবকিছুর শুরু মাত্র, আমার আসল কাজ তো করা এখনো বাকি আছে। তো আমাকে বলুন আপনি আমার মতো শয়তানের সামনে কিভাবে দাঁড়াবেন? হারকিউলিস তখন বলে, তোর মতো শয়তানদেরকে কিভাবে ঠান্ডা করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। এটা বলেই হারকিউলিস তার অস্ত্রটাকে তার দুই হাত দিয়ে ধরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই তার দুই হাতে থাকা ট্যাটু তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এরপরে হারকিউলিস নিজের অস্ত্রকে বলে, তুমি আমাকে তোমার সব শক্তি দিয়ে দাও। এরপরে আমরা দেখতে পাই তার হাতে থাকা অস্ত্রটা অনেকটা সিংহের মতো রূপ নিয়ে নিয়েছে এবং সেটা থেকে আমরা সিংহের গর্জনের শব্দ শুনতে পাই। তার সেই অস্ত্রটা থেকে নীল রঙের অনেক অরা বের হচ্ছিল। এরপরে সেটা সরাসরি জ্যাক দ্য রিপারের উপরে আক্রমণ করা শুরু করে। এই নীল রঙের সিংহটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, সে খুবই সহজে জ্যাক দ্য রিপারকে উড়িয়ে পেছনে থাকা একটা দেয়ালের দিকে ছুঁড়ে মারে। এই আক্রমণটার কারণে জ্যাক দ্য রিপারের মুখ দিয়ে তখন রক্ত বের হতে থাকে, আর এই সিংহর এই একটা আক্রমণই যথেষ্ট ছিল হারকিউলিসকে একদম মেরে ফেলার জন্য। এই সবকিছু দেখে সেখানে থাকা প্রত্যেকটা দেবতারাই অনেক বেশি খুশি হয়ে যায়। গোলো এটা দেখে মোটামুটি খুশি হয়ে বলে, আমি জানতাম হারকিউলিস এত সহজে হারবে না, সে আসলেই অনেক বেশি শক্তিশালী। ব্রুয়েলটা তখন বলে, এটা তো অবশ্যই সত্যি যে হারকিউলিস অনেক বেশি শক্তিশালী, কিন্তু গোল জ্যাক দ্য রিপারও কিন্তু কম শক্তিশালী না, সে এত সহজে কখনোই হারবে না। মনে রেখো জ্যাক দ্য রিপার যে মারা গেছে এটা জাস্ট তারা ভাবছে, কিন্তু বাস্তবতা আসলে আলাদা। এরপরে আমরা দেখতে পাই জ্যাক দ্য রিপার আবারও উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ানোর পর সে হারকিউলিসকে বলে, আরে এটা তো সেই একটা আক্রমণ ছিল। এরপরে জ্যাক দ্য রিপার নিজেই তার ভাঙা হাতটাকে সোজা করে। এরপরে জ্যাক দ্য রিপার সেখানে অনেক বিখ্যাত একটা লাইন বলতে থাকে। এরপরে সে হারকিউলিসকে বলে, তুমি কি এই লাইনটা সম্পর্কে জানো? তখন আমরা মানুষদের মধ্যে একজনকে দেখতে পাই, সে বলে, আরে এই লাইনটা তো আমার লেখা একটা লাইন ছিল, মনে হচ্ছে জ্যাক দ্য রিপার আমার অনেক বড় একজন ভক্ত ছিল। আচ্ছা এটা কোন লাইন ছিল এটা আমি একটু পরে বলতেছি, বাট এই লাইনটা যে লিখেছিল তার নাম ছিল শেক্সপিয়ার, মানে উইলিয়াম শেক্সপিয়ার। মানে এই সিরিজের মধ্যে তোমরা দেবতা, মানুষ আর মানুষদের মধ্যে বিখ্যাতদেরকেও তোমরা দেখতে পাইতেছো। এরপরে জ্যাক দ্য রিপার সেখানে অনেক বড় একটা অস্ত্র বের করে আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আর এখন জ্যাক দ্য রিপার যে লাইনটা বলছিল আমি সেই লাইনটা তোমাদেরকে শোনাচ্ছি। সেই লাইনটা ছিল, দ্য লেবার উই ডিলাইট ইন ফিজিক্স পেইন। এই লাইনটার অর্থ ইংলিশে অনেকটা এরকম দাঁড়ায়, দ্য ওয়ার্ক অর অ্যাক্টিভিটিস দ্যাট ব্রিং আস জয় অর ফুলফিলমেন্ট ক্যান অলসো ব্রিং অ্যাবাউট পেইন অর সাফারিং অ্যাজ আ কনসিকুয়েন্স। এটার বাংলা অর্থ অনেকটা এরকম দাঁড়ায়, যে কাজ আমাদের আনন্দ দেয় অথবা আমাদের সম্পূর্ণ করে সেই একই কাজ একইভাবে আমাদের দুঃখ এবং যন্ত্রণার কারণ হতে পারে। যাই হোক এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের অনেক পপুলার একটা লাইন ছিল। আর এই যে এখানে তোমরা জ্যাক দ্য রিপারকে দেখতে পাচ্ছ তার অরিজিনাল এক্সিস্টেন্সও কিন্তু ছিল 1888 সালের দিকে। সে কিন্তু অনেকজনকে আসলে হত্যা করেছিল। আর জ্যাক দ্য রিপার সন্দেহে সেই সময় 5 জন মানুষকে কিন্তু গ্রেফতারও করা হয়েছিল, তবে কখনোই জানা যায়নি যে আসল জ্যাক দ্য রিপার আসলে কে। 1888 সাল থেকে 1900 সালের প্রথম ভাগে এই জ্যাক দ্য রিপার নামটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা নাম ছিল, মানুষরা এই নাম শুনেই অনেক বেশি ভয় পেত। যাই হোক এই সিরিজের মধ্যে আমরা আসি রেকর্ড অফ র্যাগনারকে। এই ফাইটটা অর্থাৎ হারকিউলিস এন্ড জ্যাক দ্য রিপারের ফাইট কে যেতে সেটা জানার জন্য আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি চেষ্টা করব প্রতিদিনই তোমাদের ভিডিও দিয়ে এই সিরিজটা দ্রুত শেষ করে দেওয়ার জন্য। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দিস ইজ মি আলামিন, এন্ড আমাদের সাথে আছে বিখ্যাত চাইনিজ গায়ক সুমন ভাই। চাইনিজ, আপনি কিন্তু একটা চাইনিজ গান গাবেন আজকে প্লিজ, এটা রিকোয়েস্ট, একটা চাইনিজ গান গাবেন। যাই হোক ওটা মেন কথা না, মেন কথা হচ্ছে আমাদের, তোমরা জানো যে আমাদের একটা ক্যাম্পেইন চলছে এবং শীত চলে এসেছে। উইন্টার ক্যাম্পেইনে আমরা কিন্তু অসাধারণ অনেক হুডি এনেছি। তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের র্যান্ডম স্টোরের হুডি, মানে ওভারঅল নট দ্যাট ব্যাড। 790 টাকা আন্দাজে, যথেষ্ট ভালো কোয়ালিটি এবং যে ব্যাক কোয়ালিটি, মানে পরার পরে যে একটা তোমার সফট ফিল,
এটা সফট ফিল হয়, মোটামুটি ভালো কোয়ালিটির মাল আর কি। আর পুরো সুমন ভাই বুঝতে বলেছে এটা সুমন ভাইয়ের পছন্দের। আর একটা যে সুবিধা আমাদের এখানে সেটা হচ্ছে তুমি কাস্টমাইজ করে নিতে পারবে তোমার ডিজাইন। তুমি তোমার নিজের যে কোনো ছবি, যে কোনো গুগল থেকে যে কোনো ছবি আপলোড করে তুমি সামনে ডিজাইন করতে পারবে, পিছনে বা পেছনে তোমার নাম দিতে পারবে, ডিজাইন করতে পারবে, যাচ্ছে তাই হোয়াট এভার ইউ ওয়ান্ট। আর কালার এর চয়েস করতে পারবেন। হ্যাঁ, তুমি তোমার কালার চয়েস করতে পারবে, প্লাস তোমার সাইজ সিলেক্ট করে দিতে পারবে, এবং তোমার কাস্টমাইজ যে তোমার নর্মালি আমাদের ওয়েবসাইটে তো তোমার ডিজাইনগুলো আপলোড করা আছে, তার বাইরেও তুমি তোমার মন মতো ডিজাইন করতে পারবে। এছাড়াও আমাদের এখান থেকে তুমি যে পণ্য অর্ডার করবে তার সাথে তুমি কিন্তু পাচ্ছ একটা করে কুপন, এবং ওই কুপনের মাধ্যমে কিন্তু আমরা বিজয় নির্ধারণ করবো। আমরা 10,000 সেল কমপ্লিট হলে আমরা একটা রয়্যাল এনফিল্ড দিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি আমরা একটা রয়্যাল এনফিল্ড হান্টার বুকিং দিয়েছি, একটা জিক্সের বাইক আগের মডেলটা, ওটা সেকেন্ড হ্যান্ড আমরা গিফট করবো। আর হচ্ছে ল্যাপটপ, ট্যাব, মোবাইল। তো আমি চাই তোমরা সবাই এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করো, এবং যদি চাও আমার এই হুডি বা সুমন ভাইয়ের হুডি এটা তোমরা অর্ডার করতে পারো। সুমন ভাই একটা চাইনিজ, এখন লাস্ট চাইনিজ গানটা কি আপনি ফিনিশিং দেন প্লিজ, একটু লজ্জা পাবেন না প্লিজ প্লিজ প্লিজ। বয়স একটু ব্যবসা না না বয়স নাই, আপনি আপনি ইউর এভারগ্রিন ভাই, ইউর এভারগ্রিন। নেক্সট ভাই একটা চাইনিজ ভাই প্লিজ, ভাই ভাই না ভালো, ভাই ভাই না ভালো প্লিজ, ভাই ভালো না, ছোট্ট একটা খালি একটা সুর, একটা সুর, আজকের মতো এই না আরেকটু, দুইটা সুর ভাই, দুইটা টান ভাই, ভাই দুইটা আমি তাল দিই। হ্যাঁ রেডি, 1 2 1 2 1 2। লজ্জা কেন দেখতেছেন? না দেখতেছি, দেখার জন্যই তো, না দেখার তো 1 রেডি 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 চাইনিজ। হ্যাঁ কি হলো ভাই, তালে উঠলো না। আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি, চাইনিজ গান আরেকদিন আমরা ফুল শুনবো। ফুল হুম। অর্থ সহ কথা দিয়েছেন আপনি, অর্থ সহ আবার গান গাবেন আপনি? অবশ্যই। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো বাবাই।